সিঙ্গেল বেঞ্চ যখন 24শে সেপ্টেম্বর রায় দেয় যে না আমার এসআরসিপের পোস্টিং আর্জি করে দিতে হবে এবং ইমিডিয়েট এফেক্টকে স্বাস্থ্য ভবন এবং রাজ্য সরকারকে আমাকে জয়েন করাতে হবে, সেই 24শে সেপ্টেম্বরের অর্ডারের পর আজ প্রায় এই বছরটা পুরো অতিবাহিত হলো, কই এখনো অবধি আমি কিন্তু পোস্টিং আরজিকর মেডিকেল কলেজে পোস্টিং আমি পেলাম না। আরজিকর আন্দোলনের যে প্রধান মুখ অনিকেত মাহাতো, তার সাথে যে কি পরিমাণ রাজ্য সরকার রাজনীতি করছে, তার সাথে কিভাবে রাজ্য সরকার একটা প্রতিহিংসামূলক ব্যবহার করছে, তাকে আরজিকর থেকে তাড়ানোর যে কি পরিমাণ চেষ্টা করছে। প্রতিবারে জুনিয়র ডাক্তারদেরকে অপমান করা হয়, তাদেরকে কুকুরের থেকেও নিচু ভাবা হয়, এবং যেখানে স্বাস্থ্যমন্ত্রী নিজেই তার পুলিশকে দিয়ে তাদেরকে হেনস্থা করান, সুপ্রিম কোর্টের কথা মানা হয় না আমাদের রাজ্যে। তো এইসব পশ্চিমবঙ্গ বলেই সম্ভব। আজকে পশ্চিমবঙ্গে একজন জুনিয়র ডাক্তার, তাকে 30 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তার পোস্টিং নিয়ে। সে যদি না দিতে পারে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো আজকে আমরা এগুলো নিয়েই কথা বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করার জন্য সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তারা ডিভিশন বেঞ্চে গেল। 6ই নভেম্বর ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়ে দিল যে না, অনিকেত মাহাতোকে আরজিকর মেডিকেল কলেজেই পোস্টিং দিতে হবে, আরজিকর মেডিকেল কলেজেই রাখতে হবে। অথচ দেখা গেল যে এই জায়গায় ডিলেমির জায়গা থেকে এই রাজনৈতিক প্রতিহিংসা আরো চরিতার্থ করার জন্য তারা কি করলো, তারা যে জায়গাটা করলো যে তারা অপেক্ষা করলো, চুপচাপ বসে থাকলো ডিভিশন বেঞ্চের রায়ের পরও। আমি যখন আদালত অবমাননার মামলা নিয়ে হাইকোর্টে গেলাম, তখন তারা সুপ্রিম কোর্টে গেল এসএলপি ফাইল করতে। সুপ্রিম কোর্টের নির্দেশ দিল, পরিষ্কার নির্দেশ দিল যে না, এই অন্যায় হচ্ছে। ভারত স্বাধীনতা লাভের পর থেকে হয়তো এইরকম ভাবে ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী কিংবা কোনো প্রধানমন্ত্রী তাদের আবির্ভাব হয়নি যারা রাজ্য সরকারেরই টাকা খরচা করে রাজ্য সরকারেরই ক্ষতি করে। এবার তোমরা বলবে কিভাবে? এই অনিকেত মাহাতোর বিরুদ্ধে কপিল সিব্বল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো চোর, এদেরকে কাজে লাগিয়ে এই অনিকেত মাহাতোর বিরুদ্ধে উকিল হিসাবে দাঁড় করিয়েছিল। প্রতিবারে রাজ্য সরকারের টাকা খরচা করে। এই যে কল্যাণ ব্যানার্জি, ইনি প্রাইমারি নিয়োগ দুর্নীতি নিয়ে লড়তে গেছিলেন সুপ্রিম কোর্টে, সেখান থেকে মামলা ঘুরে আবার হাইকোর্টে এসেছিল, তো তিনি সেখানে গেছিলেন। এখানটা আমার একটা কথা হচ্ছে, গ্রামের প্রত্যেকটা সাধারণ মানুষ জানে, যাকে ইচ্ছে জিজ্ঞাসা করবে যে প্রাইমারিতে কি ধরনের দুর্নীতি হয়েছে, কে কত টাকা দিয়েছে। তো এখানটায় গ্রামের মানুষ যারা তোমাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে তারা বলবে। তোমরা আইনের খেলা খেলছো, আইনের ফাঁক দিয়ে তোমরা বেরিয়ে যাচ্ছ, সেটা সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু একটা জুনিয়র ডাক্তার, তার সাথে এরকম ব্যবহার, এটা কি সত্যি মানা যায়? কল্যাণ ব্যানার্জি, তিনি চারিত্রিক, মানসিক এবং রাজনৈতিক সব দিকেই ফেল। তিনি হয়তো ভোটে জিতে গেছেন, তিনি একজন দুশ্চরিত্র মানুষ, তার চরিত্রের কোনো ঠিক ঠিকানা নেই। তো তিনি অনিকেত মাহাতোর বিরুদ্ধে তিনি কোর্টে যাচ্ছেন। তো এখানে কল্যাণ ব্যানার্জিকে একটা জিনিস বলতে চাই, এই অনিকেত মাহাতোরা যারা জুনিয়র ডাক্তার, তারা সিনিয়র হয়ে সরকারের আন্ডারে সেবা করে পশ্চিমবঙ্গের প্রচুর অসহায় গরিব মানুষদেরকে বাঁচায়। আর এই কল্যাণ ব্যানার্জির মতো লোকগুলো যারা হাইকোর্টে এই চোরেদের হয়ে লড়ে মোটামুটি মামলাটাকে বাতিল করে সেখানটায় পশ্চিমবঙ্গের জনসাধারণের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে খেলে। তো এইগুলি হচ্ছে পার্থক্য। কেউ মানুষজনের ভালো করে, আর যে ভালো করে তার সাথে তো প্রতিবারই খারাপ হয়, কখনো ভালোই হয় না। এই অনিকেত মাহাতোর বিরুদ্ধে এনাদের অভিযোগ হচ্ছে অভয়াকাণ্ড থেকে, কারণ অভয়াকাণ্ডে অনশন করেছিল অনিকেত মাহাতো, নবান্ন অভিযানে ছিল অনিকেত মাহাতো, বিভিন্ন রকম ভাবে সরকারের যত চোর ছেঁচোর তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল অনিকেত মাহাতোরা। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর মুখের উপর কথা বলেছিল যে তোমার দলের নেতারা তারাই হচ্ছে এদের যোগান দিচ্ছে। তো মুখ্যমন্ত্রী এগুলো শুনতে ভালো লাগেনি, তাই তিনি অনিকেত মাহাতোকে আরজিকর থেকে সরিয়ে দিয়ে আবার সন্দীপ ঘোষকে হয়তো আনার ব্যবস্থা করতেন। এটা আমরা বলছি না, হতে পারে। মুখ্যমন্ত্রী আর তার ভাইপো তারা পশ্চিমবঙ্গের যে খেলা দেখাচ্ছে, সে খেলা দেখতে দেখতে পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে যে এনাদের সময় ফুরিয়ে এসছে। আজ শুধুমাত্র অনিকেত মাহাতো বলে সেটা নয়, পশ্চিমবঙ্গে যত দুর্নীতি ধরা পড়েছে, সেই দুর্নীতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সর্বদাই সজাগ থেকেছেন এবং দুর্নীতিবাজদের বাঁচানোর চেষ্টা করেছেন। এর প্রধান কারণ হচ্ছে যখন 26,000 জনের চাকরি চলে গেল, যখন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সবাই বলেছিল যে যাদের ওএমআর এর নাম নেই তাদের নামগুলো দাও। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোন কারণে ওএমআর যে বিকৃত করা হয়েছে, সেই বিকৃত ওএমআর এর কোনো রকম কোনো জেরক্স কপি পর্যন্ত দেননি। সেটা তার ব্যক্তিগত সমস্যা বা তার কোথাও কোনো মাথার কোনো প্রবলেম থাকতে পারে, তাই হয়তো দেননি। তো তোমরা এখানে বলবে যে ওএমআর এর সাথে মুখ্যমন্ত্রীর কি সমস্যা? দেখো, মুখ্যমন্ত্রী দলের যত নেতা মন্ত্রী সবাই আছেন, কারণ সেই নেতা মন্ত্রীরা তারা বলেন যে মুখ্যমন্ত্রীর আদর্শ বা অনুপ্রেরণা ছাড়া এখানে নাকি একটা পাতাও নড়ে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় নিশ্চয়ই এই 26,000 জনের চাকরি গেছে। তো এই যে চাকরি গেছে, সেই চাকরি যাওয়াতে চোরেদের হয়ে লড়ার জন্য কপিল সিব্বলের মতো উকিল ধরেছিলেন, যে কোটি কোটি টাকা খেয়ে নিয়েছে রাজ্য সরকারের। এই টাকাগুলো যদি মুখ্যমন্ত্রী তার ঘর থেকে এনে দিতেন তাহলে অন্তত ভালো হতো। রাজ্য সরকারের অ্যাকাউন্ট থেকে যাচ্ছে, তো তাই আমাদের গায়ে লাগছে। এই যে প্রতিবারে আরজিকর থেকে শুরু করে, তারপরে তোমার চাকরি চুরি আছে, বালুর কেস আছে, কেস্টোর কেস আছে, সবকিছু কেসে যখন রাজ্য সরকার ফাঁসার মুখে, তখনই কপিল সিব্বলের পা ধরতে হয় এনাদেরকে, বা তিনি নিয়ে বিনিয়ে কিছু করে এনাদেরকে বার করে দেন, তাই তার উপরে এদের ভরসা। এই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন সব থেকে বড় দুর্নীতিবাজ। তার দুর্নীতির কারণে আজকে পশ্চিমবঙ্গের মানুষের এই অবস্থা। আর কতদিন যাবে যেদিনকে পশ্চিমবঙ্গের মানুষেরা ভিক্ষার ঝুলি নিয়ে বিভিন্ন রাজ্যে ঘুরবে?
সেখানটায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে পৌঁছে দেবেন। রাজ্য থেকে শিল্প তাড়িয়ে রাজ্যে এখন মন্দির মসজিদ বানানো হচ্ছে। শিল্পগুলো তাড়িয়েছিল, মানুষজন ভেবেছিল যে কি হচ্ছে গরিবের মসিয়া। সেই জন্য দেখো মুখ্যমন্ত্রীকে যে কাজের জন্য তোমরা এনেছিলে সে কাজ উনি করছেন, যে গরিব থেকে আরো গরিব বানিয়ে রেখে দেবেন। পশ্চিমবঙ্গের বাইরে রাজ্যগুলোতে সেখানটায় মূল্য বৃদ্ধি হোক, সেখানটায় বিভিন্ন রকম জিনিসের দাম বাড়ুক, সেগুলো সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যখন যে কথাটা দিয়েছিলেন সে কথাটা তিনি রেখেছেন, যে গরিবকে পুরো গরিবই তিনি বানিয়ে রেখেছেন। তিনি ধনী হতে দিতে চান না, কারণ তিনি কথা দিয়েছিলেন। তো এখানটায় একটা কথা আমার জানার আছে মুখ্যমন্ত্রীর কাছে, যে পশ্চিমবঙ্গের মানুষ তোমার কি ক্ষতি করেছিল যেখানে তুমি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে বিপদে ফেলছো। একটা কথা হচ্ছে কি, যে পশ্চিমবঙ্গে সবাই জানে যে অভয়া বিচার পায়নি। সুপ্রিম কোর্ট বলুক কি সিবিআই বলুক, যেই বলুক, অভয়া কিন্তু বিচার পায়নি। সেটা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষই জানে। এই কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সফল হয়েছেন মুখ্যমন্ত্রী। তো এখানটায় একটা কথা বলতে চাই, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি সঞ্জয় রায়ের ফাঁসির জন্য কপিল সিব্বলকে অ্যাপয়েন্ট করে দিলেন। সঞ্জয় রায়ের ফাঁসি হবে না হবে সেটা অভয়ার আইনজীবী, সরকারি আইনজীবী বুঝে নেবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার কিসের স্বার্থ তার ভেতরে লুকিয়েছিল যে সঞ্জয় রায়ের ফাঁসির জন্য মুখ্যমন্ত্রী সুপারিশ করছেন। ভাবতে পারছো, টাকা পশ্চিমবঙ্গের মানুষের খরচা করে তিনি ফাঁসি দেওয়ার কথা বলছেন। কিন্তু মনোজিৎ মিশ্র তার ফাঁসির কথা মুখ্যমন্ত্রী বলেননি। তিনি মনোজিৎ নিয়ে একটা কথাও বলেননি। তারপর থেকে তিনি 4 থেকে 5 দিন গায়েব ছিলেন। যখন মনোজিৎ মিশ্র এরকম একটা কেস ঘটালো, মুখ্যমন্ত্রী তিনি হয়তো জানেন না বলবেন, শুনলে নিশ্চয়ই জানিয়ে দিতেন। তো মনোজিতের বেলায় কোনো উকিল ছিল না, শুধুমাত্র সঞ্জয় রায়, কারণ সে গরিব ছিল, নিরীহ ছিল, তার পেছনে ব্যাকগ্রাউন্ড ভালো ছিল না, তাই তাকে সবাই তার ত্রুটি চিপে ধরলো। আজ স্বাস্থ্য ব্যবস্থায় অনিকেত মাহাতোর মতো ডাক্তাররা প্রেস কনফারেন্স করে কাঁদছে। শিক্ষা ব্যবস্থায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি আছেন তিনি তৃণমূলের গুন্ডাদের হাতে বিতাড়িত হয়ে তিনি বলছেন, তিনি কাঁদছেন, তিনি বলছেন এই শিক্ষা দপ্তরটাকে তিনি ছেড়ে দিতে চাইছেন। শিক্ষা গেল, স্বাস্থ্য গেল, বা শিক্ষা দপ্তর, যেখানটায় চুরির শেষ নেই। এখানটায় শিক্ষামন্ত্রী নিজেই বলছেন যে আমি আমার দলের ছেলেপুলেদেরই চাকরি দেবো যারা ঝান্ডা ধরে। তো যারা পড়াশোনা করে তারা হয়তো বাল ছিঁড়বে, হতেও পারে। তো এইসব বলে মোটামুটি 3টা দপ্তরকে শেষ করা হয়েছে। এবারে আর একটা দপ্তর খালি বাকি আছে মুখ্যমন্ত্রীর, যেটা অর্থ দপ্তর, সেটার ধার নিয়ে পুলি মারা হচ্ছে। এই করে করে পশ্চিমবঙ্গের অবস্থা শোচনীয় অবস্থায় পৌঁছে যাচ্ছে। তোমাদের কি মতামত এটা নিয়ে তোমরা একটু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার ফোনে।